ফেলতে আমি এরকম অনেক মানুষ দেখেছি ২ হাতের ১০ আঙ্গুল নাই, ২ পায়ের ১০ আঙ্গুল নাই। এই যে ফ্রস্ট বাইটে কাটা পড়েছে। শেরপারও যেটাকে ভয় পায় এই খুম্বু আইস ফলকে, কারণ এটা খুবই বিপজ্জনক, ডেডলি খুম্বু আইস ফল। ছোটোবেলায় কিন্তু আমি কখনো চিন্তা করিনি যে আমি একজন পর্বতারোহী হব। আমার জন্ম একেবারে সমুদ্র সমতলে। আমার সাথে ১৯৯৭ সালে এপ্রিল মাসে পরিচয় হয় অ্যান্টার্কটিকা ফেরত ইনামাল হকের সাথে, যিনি আমাদের এই যে পর্বতারোহণ যে সংগঠনটা বিএমটিসি তার প্রতিষ্ঠাতা, এবং উনি বাংলাদেশের আমাদের সব অ্যাডভেঞ্চার প্রেমীদের কিন্তু উনি পথিকৃৎ। ওনার সাথে আমি প্রথম আমাদের পাহাড়ে পাখি দেখতে যাই। আমাদের পাহাড়ে বলতে বান্দরবান, রাঙামাটি, খাগড়াছড়ি হেঁটে হেঁটে কষ্ট করে যখন সেই প্রায় ২০০০ ফুট উঁচুতে একটা খুমিদের একটা গ্রামে যাই, এবং এই যে কষ্ট করে পাহাড়ে ওঠা পাখি দেখতে যেয়ে তখন উচ্চতার প্রতি আকর্ষণ, তারপরে পর্বতারোহী হওয়া। আমি এ পর্যন্ত ৩০টা অভিযান করেছি, তার মধ্যে ৩টা হলো গিয়ে হাই অল্টিটিউড ট্রেকিং, ২৭টা অভিযান করেছি পর্বত আরোহণের, যেগুলো বিভিন্ন উচ্চতার ৬০০০ মিটার, ৭০০০ মিটার, ৮০০০ মিটার। পৃথিবীতে ১৪টা ৮০০০ মিটারের পর্বত আছে। সব পর্বতারোহীর একটা স্বপ্ন থাকে এই ৮০০০ মিটার পর্বত চূড়ায় আরোহণ করা, ৮০০০ মিটার পর্বত সামিট করা। আমি ২০০৯ সালে পৃথিবীর ৬ষ্ঠ উচ্চতম পর্বতশৃঙ্গ চয়ু সামিট করি, চয়ু আরোহণ করি ২৭শে সেপ্টেম্বর ২০০৯। এবং এই ১৪টার যে কোনো একটা পর্বত যদি আপনি আরোহণ করেন, তাহলে আপনাকে ধরা হবে আপনি পর্বতারোহীদের সম্মানজনক এলিট ক্লাবে প্রবেশ করেন। আমার মাধ্যমে এই বাংলাদেশ এই পর্বতারোহীদের এই সম্মানজনক এলিট ক্লাবে প্রবেশ করে। এক বছরের আমি যদি বলি ২১শে মে থেকে ২০১১-র ২১শে মে এবং ২০১২-র ১৯শে মে, এই এক বছরের মধ্যে আমার ৩টা ৮০০০ মিটার সামিট হয়। এবং নেপাল এবং বাংলাদেশের মোট ১২ জন পর্বতারোহী মিলে আমরা একটা অজয় চূড়া, মানে একটা ভার্জিন পিক, যেই চূড়ায় আগে কেউ চড়েনি, ওরকম একটা চূড়ায় আমরা আরোহণ করি। আমরা যদি সফলভাবে চূড়াটা আরোহণ করতে পারি, তাহলে ওই চূড়াটার নাম বাংলাদেশ এবং নেপালের নামে হবে, মানে বাংলাদেশের নামে হিমালয়ের একটা চূড়া হবে। আমরা বাংলাদেশ থেকে ছিলাম ৬ জন এবং নেপাল থেকে ছিল ৭ জন, মানে দুই দেশের মোট ১৩ জন আমরা পর্বতারোহী ছিলাম। এবং দুই দেশের আমরা বাংলাদেশের ৫ জন এবং নেপালের ৫ জন, ১০ জন আমরা সফলভাবে চূড়াটা আরোহণ করি। ওই চূড়াটায় কিন্তু আমাদের আগে আরও ১৩টা অভিযান হয়েছিল, সেই ১৩টা অভিযানেই ব্যর্থ হয়েছিল, কেউ সফলতা অর্জন করেনি। আমরাই প্রথম সফলভাবে ওই চূড়াটা আরোহণ করি, এবং আমাদের সফল আরোহণের পরে তারপরে এই চূড়াটার নামকরণ করা হয় নেপাল বাংলাদেশ মৈত্রী শিখর। কোনো পথেই সহজ না, আমি যেহেতু দুইটা পথে দেখেছি, নেপাল এবং তিব্বত দিকের দুই দিকেরই কিছু ডিসঅ্যাডভান্টেজ আছে এবং কিছু অ্যাডভান্টেজ আছে। মানে আমি যে তুলনা করি, তিব্বত সাইডটা হলো কি যে উত্তর দিক, জাস্ট হিমালয়ের অপর পাশে, ওই দিকটা অনেক বেশি ড্রাই, অনেক বেশি ব্যাডেন, একেবারে মরুভূমি, ঊষর মরুভূমির মতো। অনেক অক্সিজেন লেভেলটা যেহেতু অনেক নিচুতেই, গাছের অস্তিত্ব নাই, তো অক্সিজেনের এয়ার প্রেশারটা, মানে অক্সিজেনের লেভেলটা অনেক নিচু থেকে অনেক কম, অনেক বেশি ঠান্ডা এবং অনেক বেশি উইন্ডি, প্রচণ্ড বাতাস বইতে থাকে। তিব্বতের চেয়ে কম ঠান্ডা, কম উইন্ডি এবং কম ব্যারেন। অনেক উঁচুতে যেহেতু গাছ আছে, ১০-১২ হাজার ফুট উঁচুতে গাছের অস্তিত্ব দেখা যায়, তার মানে অক্সিজেনের পরিমাণটা তিব্বতের তুলনায় বেশি। কিন্তু নেপালের যেটা সমস্যা হলো, বেস ক্যাম্পের পরে ক্যাম্প 1-এর পথে যে জায়গাটা খুম্বু আইস ফল, শেরপারও যেটাকে ভয় পায় এই খুম্বু আইস ফলকে, কারণ এটা খুবই বিপজ্জনক, ডেডলি খুম্বু আইস ফল। এই খুম্বু আইস ফল যে আইস ফল, তিব্বত দিকে কোনো আইস ফল নাই, এই জন্য তিব্বতটা অনেক সেফ, যেহেতু এখানে কোনো আইস ফল নাই। আর নেপাল সাইডটা তিব্বতের তুলনায় আমি মনে করি ২০ গুণ ঝুঁকিপূর্ণ। ফ্রস্ট বাইট, তুষার কামড়, যে শরীরের আপনার আগার সেলগুলো মরে যায়, তখন ওটা কেটে ফেলতে আমি এরকম অনেক মানুষ দেখেছি ২ হাতের ১০ আঙ্গুল নাই, ২ পায়ের 10 আঙ্গুল নাই। এই যে ফ্রস্ট বাইটে কাটা পড়েছে। বেশি মানুষ মারা যায় হলো এই অ্যাভালাঞ্চের জন্য, তুষার ধসের জন্য। কারণ এটার কোনো পূর্বাভাস নাই যে কখন কোথায় অ্যাভালাঞ্চটা হবে। হঠাৎ করে উপর থেকে বরফ ভেঙে পড়ে, শত শত টন বরফ, হাজার হাজার টন বরফ। আমি আর নিশাত ২০১২ সালে আমরা ক্যাম্প 1 থেকে ক্যাম্প 2-তে যাচ্ছিলাম, আমরা অ্যাভালাঞ্চের কবলে পড়েছিলাম এবং অলৌকিকভাবে আমরা বেঁচে যাই। ওই বছরই আমরা ক্যাম্প 3-তে আরেকবার অ্যাভালাঞ্চের কবলে পড়েছিলাম এবং তখন আমরা বেঁচে যাই। ২০১০-এ আমি যখন প্রথমবার এভারেস্টে যাই, তখন আমি ক্যাম্প 1 থেকে তিব্বত দিক দিয়ে শরীরকে মানানোর যে প্রক্রিয়াটা, সেটা সম্পূর্ণ করে যখন আবার অ্যাডভান্স বেস ক্যাম্পে নেমে আসি, ১ ঘন্টা আগে আমি নেমে আসি, ১ ঘন্টা পরে অ্যাভালাঞ্চ হয় এবং আমার দলেরই একজন হাঙ্গেরির ডেভিড অনেক মারাত্মকভাবে আহত হয়। সে তার সেফটি রোপে ঝুলতেছিল, শেরপারা তাকে রেস্কিউ করে, কিন্তু বারকোনি সে মিসিং হয়ে যায়, তার ডেড বডি খুঁজে পাওয়া যায় না। শত শত টন, হাজার হাজার টন বরফে সে ভেসে কোথাও ক্রেভাসের মধ্যে পড়ে যায়, তার ডেড বডি খুঁজে পাওয়া যায় না। জাস্ট ১ ঘন্টা আগে যদি ওই অ্যাভালাঞ্চটা হতো, অথবা আমি যদি ১ ঘন্টা পরে নামতাম, আমি কিন্তু অ্যাভালাঞ্চের মধ্যে থাকি। যখন 3rd স্টেপ নামে ওই জায়গাটা যাই, তখন আমার চোখের সামনে একজন আয়ারল্যান্ডের পর্বতারোহী মারা যান, আমার চোখের সামনে, উনি উচ্চতাজনিত অসুস্থতায়।
উনি বসে পড়েন, একসময় শুয়ে পড়েন, ওনার শেরপারা ওনাকে রেখে চলে যায়। এর আগে ক্যাম্প 3 থেকে রাত 9টায় যখন শুরু করি 20শে মে, রাতের বেলা 7টা ডেড বডি দেখি পথের মধ্যে পড়ে আছে বিভিন্ন জায়গায়। রাতের বেলা যখন হেড টর্চের আলো গিয়ে সেই ডেড বডিতে পড়ে আটকে উঠি। তারপরে সেই সকালবেলা 21 তারিখে সকাল সূর্য ওঠার আগে আমার চোখের সামনে একজন মারা গেল। তো এরকম সব ভয়ঙ্কর ঘটনা ঘটে পর্বত আরোহণের ক্ষেত্রে।